প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সাবজেক্টে আজকে ওপেন ডিসকাশন অন এক্সাম প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি। এই ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুখদেব বালা। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টে কিভাবে অল্প পড়াশোনা করে বা অন্ততপক্ষে গুছিয়ে পড়াশোনা করে আমরা আমাদের সাকসেসটা আনতে পারি। তো চলুন অন্যান্য সাবজেক্টের মতো করে আগেই আমরা দেখে আসি যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সাবজেক্টে প্রশ্নের প্যাটার্নটা কি হয়। আমরা দেখছি এখন ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, যেটা এপ্রিল মাসে হয়েছে লাস্ট, সেই কোশ্চেনটা এইখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করব কোশ্চেন প্যাটার্নটা কি এবং কোন কোন মডিউল থেকে নর্মালি বেশি কোশ্চেন আসে বা আহ, প্রত্যেকবার এই অন্তত পক্ষে একটা করে একটা সেট করে কোশ্চেন থাকে, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। এক দাগের কোশ্চেনটা আমরা দেখছি, ইকোনমিক মডেলস আর ইউজ টু টেস্ট ইকোনমিক থিওরিজ, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। এটা টোটাল ইকোনমিক্সের কনসেপচুয়াল একটা কোশ্চেন, মডিউল এ থেকে আসছে। একের বি তে বলছে, হোয়াট আর দ্য থ্রি বেসিক কোশ্চেন্স অফ ইকোনমি কনফ্রন্ট, ব্রিফলি এক্সপ্লেইন। ইকোনমি যে বেসিক তিনটা প্রশ্নের সম্মুখীন হয়, সেই প্রশ্ন তিনটা কি এটা সংক্ষেপে আলোচনা করুন। এটা মডিউল এর কোশ্চেন। হোয়াট ইজ মার্কেট ইকোনমি অ্যান্ড রেগুলেটেড ইকোনমি, বিটুইন দেম হুইচ ওয়ান ইজ বেটার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। এটাও মডিউল এর কোশ্চেন। অর্থাৎ এক দাগের কোশ্চেনটা যে তিনটা পার্টে আসছে, তিনোটা পার্টই আসছে মডিউল এ থেকে। তো এতটুকু আমরা বুঝলাম যে প্রত্যেকটা কোশ্চেনে, প্রত্যেক সেট কোশ্চেনে, দ্যাট মিনস 20 মার্কসের জন্য আমাকে অন্তত পক্ষে তিনটা ছোট কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে। দুটো একটা কোশ্চেনে আমরা চারটাও দেখতে পারি। অলমোস্ট সব সাবজেক্টে আমরা দেখি এরকমটাই হচ্ছে। থিওরি সাবজেক্টগুলোতে যে 20টা মার্কস আমাকে পেতে হলে অন্ততপক্ষে তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়, এ, বি, সি। যদিও তিনটা ভাগে এ বি সি তে থাকে, তারপরেও কিছু কোশ্চেন আমরা দেখি যে একটা পার্টের মধ্যে দুটো ছোট কোশ্চেন অ্যাড করা থাকতে পারে। দেখি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে যাই একটু। আহ, দুই দাগে দেওয়া আছে, হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি, এ পয়েন্ট ইনসাইড প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ ফিজিবল বাট নট এফিশিয়েন্ট, ডু ইউ এগ্রি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা পিপিসি নিয়ে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে। এই কোশ্চেনটাও মডিউল এ থেকেই এসছে। এখানেও দুটো এইখানে এই কোশ্চেনটার মধ্যে কিন্তু আমরা দুটো পার্ট দেখছি একটা কোশ্চেনের মধ্যে। অর্থাৎ আমরা এক দাগের কোশ্চেনে যেমন দেখেছিলাম জাস্ট তিনটা কোশ্চেন আছে ছোট ছোট, এইখানে দুই দাগের এর মধ্যে আমরা দেখছি দুইটা কোশ্চেন আছে। বি তে যে দেখি, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনাল অ্যান্ড কার্ডিনাল মেজার্স অফ ইউটিলিটি। এই কোশ্চেনটাও সেম ইয়া থেকেই আসছে, মডিউল থেকে। এবং সি নাম্বার কোশ্চেন, ডিফাইন ইনডিফারেন্স কার্ভ, এক্সপ্লেইন হোয়াই টু ইনডিফারেন্স কার্ভ নেভার ইন্টারসেক্ট। কেন দুইটা ইনডিফারেন্স কার্ভ একটা আরেকটাকে কখনো ক্রস করে না, ইন্টারসেক্ট করে না। এটা একটা কোশ্চেন। এইখানেও দেখবেন ডিফাইন ইনডিফারেন্স কার্ভ, এটা একটা ছোট প্রশ্ন। এক্সপ্লেইন হোয়াই টু ইনডিফারেন্স কার্ভ নেভার ইন্টারসেক্ট, এখানে আরেকটা কোশ্চেন। অর্থাৎ দুই দাগের যে কোশ্চেনটা আমরা দেখছি, এইখানে আমাকে অ্যান্সার করতে হচ্ছে মোট পাঁচটা ছোট কোশ্চেন। যেখানে আমরা এক দাগের কোশ্চেন থেকে খুবই আশান্বিত হয়েছিলাম যে তিনটা কোশ্চেন অ্যান্সার করে পাচ্ছি, এখানে দুই দাগে এসে আমার অ্যান্সার করতে হচ্ছে মোট পাঁচটা ছোট ছোট কোশ্চেন। কিন্তু কোশ্চেন হচ্ছে অ্যান্সার করতে হচ্ছে মোট পাঁচটা, আমাকে পাঁচটা জিনিস জানা থাকতে হচ্ছে। তিন দাগে দেখি, এক্সপ্লেইন দ্য ল অফ সাপ্লাই,
হোয়াট আর দ্য পসিবল ডিটারমিনান্টস দ্যাট কজ সাপ্লাই কার্ভ শিফট? এইখানেও 3 দাগের এ নাম্বারে দুটো কোশ্চেন অ্যাড করা। 3 দাগের বি দেখি, ডিফাইন গিভেন গুডস উইথ এক্সাম্পল, একটা পার্ট। হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল গুডস, আরেকটা পার্ট। যদিও দুটোই গিফেন গুডস নিয়ে কথা, বাট আমাকে আলোচনা করতে হচ্ছে দুইটা পদ্ধতিতে বা দুইটা কোশ্চেন মনে করেই। 3-এর সি কি বলছে? ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর, একটা কোশ্চেন। ডু ইউ থিঙ্ক উই শুড ইউজ দ্য প্রাইস ফ্লোর কনসেপ্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ওয়েজ অফ আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরেকটা কোশ্চেন কেস স্টাডি বেসিসের বা আহ, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আসলে প্রশ্নটা। যাই হোক, আমাকে লিখতে হচ্ছে কিন্তু এই প্রশ্নতে 3-এর এ তে দুটো পার্ট, বি তে দুটো পার্ট এবং সি তে দুটো পার্ট, মোট 6টা ছোট ছোট পার্ট আমাকে এখানে লিখতে হচ্ছে। তো এখন এটা কি খুব জটিল মনে হচ্ছে না? যে কোশ্চেন একটাই দেখলাম 3টা, একটাই দেখলাম 5টা, পরে দেখছি 6টা। নাম্বার অফ কোশ্চেন তো আসলে অনেক বেশি। তাহলে লেখাটাও কি আমার কতটা, কিভাবে লিখবো, এত বেশি লেখা কিভাবে লিখবো? আসলে এত বেশি লেখা নাকি কম লেখা এটা আপনি ডিসাইড করবেন মার্কস এর উপরে। এইখানে 3 দাগের যে কোশ্চেনটা দেখছে, 3-এর এ তে দুটো পার্ট আছে। এক্সপ্লেইন দ্য ল অফ সাপ্লাই, হোয়াট আর দ্য পসিবল ডিটারমিনার্স দ্যাট কজ সাপ্লাই কার্ভ শিফট। দুটো পার্টের জন্য আমার কিন্তু টোটাল মার্কস অ্যালোকেট করেছে মাত্র 6, অর্থাৎ প্রথম পার্টের জন্য যদি আমরা এজিউম করি যে প্রথম পার্টে 3, দ্বিতীয় পার্টে 3, তাহলে আপনি 3-এর জন্য কতটা লিখবেন? আপনি কি আহ, এক পেজ পুরো লিখবেন? জানি না আপনি কত লাইন করে লিখেন বা এক লাইনে কতটা ওয়ার্ড থাকে, কিন্তু আমরা যদি নর্মালি 16-17 লাইন করে হিসাব করি, তাহলে মানে স্ট্যান্ডার্ড মানের যে লেখাটার কথা আমরা ভাবি, সেটা যদি হয়, তাহলে আপনি এক পেজের মধ্যে বা পরবর্তী পেজে হাফের মধ্যে এই যে যে 6 মার্কের একটা অ্যান্সার এটা শেষ করতে পারেন। যদি যে সমস্ত কোশ্চেনে চিত্র দেওয়ার প্রয়োজন হয় সেগুলোতে আরো একটু বেশি জায়গা লাগতে পারে চিত্রের জায়গাটার জন্য। কিন্তু এমনি শুধুমাত্র কথা দিয়ে লিখতে হবে এমন জিনিস যেগুলা, যে কোশ্চেনগুলো, সেগুলোতে 3 মার্কের জন্য হাফ পেজ লেখা, দ্যাট মিনস আপনি 8 লাইন 9 লাইন লেখা এনাফ। ওইখানে ছোট করে সংজ্ঞা দিয়ে ফেলা, সেখানে ছোট একটা এক্সাম্পল নিয়ে আসা, এগুলা যথেষ্ট 3 মার্কসের জন্য। তাহলে কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন বেশি আসাতে কিন্তু একটা সুবিধা আছে যে আমার ওই কনসেপ্টটার ইন ডেপথে জানার প্রয়োজন হয় না, বা জানা না থাকলেও আমি অ্যান্সার করতে পারি। যদি শুধুমাত্র হালকা ঝাপসা নলেজও আমার থাকে তবু আমি অ্যান্সার করতে পারি। তবে কিছু কোশ্চেন থাকে যেগুলা টু দা পয়েন্টে লিখতে হয়, সেটা 2 মার্কস হোক বা 3 মার্কস হোক, সেটা কিন্তু টু দা পয়েন্টে না লিখলে মার্কস আসে না। এরকম কিছু কোশ্চেন যখন থাকে, তখন কিন্তু কিছু বলার থাকে না, যে শুধুমাত্র কনসেপ্ট থেকে যা মাথায় আসলো তাই লিখলাম, এরকম করলে কিন্তু তখন আসলে মার্কস, খুব একটা ভালো মার্কস আশা করা যায় না। যেমন এইখানে 4 দাগের একটা কোশ্চেন আমরা দেখছি, হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স? ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি? এই প্রশ্নের উত্তরে কি এর উত্তরটুকু দিতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ 4-এর সি তে যে দুইটা ছোট ছোট বা দুইটা পার্ট আছে কোশ্চেন, ছোট ঠিক বলা যায় না, প্রথম অংশটা ছোট, শুধু সংজ্ঞা দিয়ে শেষ করা যায়। দ্বিতীয় অংশটা যেটাকে এক্সপ্লেইন দ্য ইফেক্টস অফ ভ্যাট অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এই পার্টে যে কিন্তু অ্যান্সারটা খুব বেশ বড় হবে। অর্থাৎ এইটাকে যদি আমরা মার্কস অ্যালোকেট করি, সি নাম্বার কোশ্চেনে আমার মোট 8 মার্কস দেওয়া আছে। তো হোয়াট ইজ ভ্যাট আমি যদি আমাদের মতো করে চিন্তা ভাবনা করি, তাহলে প্রথম অংশটা 3, দ্বিতীয় অংশটা 5, অথবা প্রথম অংশটা 2, দ্বিতীয় অংশটা 6, এভাবে করে আমরা হিসাব করতে পারি মার্কস। এখন মার্কস যখন এভাবে হিসেব করব, তখন আমার অ্যান্সার কিন্তু ওই মার্কসের উপর ডিপেন্ড করছে যে আমি কিভাবে অ্যান্সারের ফিগারটা আমার কতটা বড় হবে। তো আমি যদি এখানে 3 5 হিসাব করি, তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি দিলাম, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে এখানে, যেমন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি, সেখানে 15% থাকে নর্মালি ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
তো এই কথাটা পার্সেন্টেজটা মেনশন করে দিলাম, এটাই এনাফ আমার হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই অ্যান্সারের জন্য। সাথে যদি এতটুকু রাখি আমরা কেন এটা করা হয়, মানে এর উদ্দেশ্যটা কি, কেন ভ্যালু এডেড ট্যাক্স ধরা হয়, এটা সুবিধা কি, এগুলো যদি পয়েন্ট আকারে নিতে চাই আমরা, মানে এ বি সি এরকম করে পয়েন্ট মেনশন করতে চাই, তাহলে কিন্তু বড় অ্যান্সারের অর্থাৎ বেশি নম্বরের অ্যান্সার করছি আমরা, ওইটা আমরা করতে যাব না। এইখানে আমরা হায়েস্ট 3 টার্গেট করে অ্যান্সার করব, যে 3 মার্কসের জন্য আমার এই কোশ্চেনটা এসছে। এখন ওই এক্সাম্পল সাথে বেনিফিট বা পারপাস একটা দুইটা সেন্টেন্স অ্যাড করে দিতে পারি আমরা, তাতেই এনাফ হয়ে যাবে এইটার অ্যান্সার। তো 4 নাম্বার কোশ্চেনে চলেই আসছি, যদিও অন্য একটা কথা বলতে যে 4 নাম্বার কোশ্চেনে আসা। তো 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, এইখানেও কিন্তু যা দেখা যাচ্ছে মোট 6টা পার্ট আছে, 6টা ছোট কোশ্চেন আছে। 4-এর এ তে এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ মার্কেট ফেইলিয়ার, জাস্ট সংজ্ঞা জাতীয় কোশ্চেন। দ্বিতীয়টা হচ্ছে কি, হোয়াট আর দ্য কি রেসপন্সিবল ফ্যাক্টরস ফর মার্কেট ফেইলিয়ার, মার্কেট ফেইলিয়ারের জন্য কি রেসপন্সিবল ফ্যাক্টর গুলো কি কি। তো এইখানে কিন্তু এই দুইটা পার্টের জন্য আমার 6 মার্কস দেওয়া। তো এইখানে 3-3 করে হিসেব করতে পারি আমরা, দুটো অ্যান্সারই প্রায় সমান হবে। 4-এর বি তে কি বলছে, হোয়াট ইজ এক্সটার্নালিটি, এক্সটার্নালিটি কি, ডিসক্রাইব পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সটার্নালিটি উইথ এক্সাম্পল। এইখানেও আমরা 3-3 হিসাব করতে পারি বা 2-4 হিসাব করতে পারি। আর 4-এর সি নিয়ে তো কথা অলরেডি হয়ে গেছে। 5-এ যাই। 5-এর কোশ্চেনে এক্সপ্লেইন দ্য 4 ডিটারমিনান্টস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা কোশ্চেন, মার্কস 6। তাহলে এইটার অ্যান্সার আমার কেমন হওয়া উচিত? এই অ্যান্সারটা আমি কি 1 পেজে শেষ করতে পারার কথা? আসলে ওইটা এখানে আর নির্ভর করা যাচ্ছে না, বা ওই প্রশ্ন এখানে সঙ্গত কারণে করা ঠিক হবে না, কারণ এখানে আমাকে বলে দিয়েছে এক্সপ্লেইন 4 ডিটারমিনান্টস। আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর যতগুলো নির্ধারক আছে, তার মধ্য থেকে 4টা পয়েন্ট আমাকে আলোচনা করতে বলেছে। এখন এই 4টা পয়েন্ট আপনি আহ, কতটা ব্যাখ্যা সমৃদ্ধ এতে লিখবেন সেটা আপনার উপর নির্ভর করছে, বাট 4টা লিখতে হবে। এখন এই 4টা লিখতে যে আপনি 4টাতে যদি হিসাব করি আমার মার্কস হচ্ছে 6, তাহলে প্রত্যেকটার জন্য আমার মার্কস হচ্ছে 1.5। তাহলে এখানে কি আমার খুব বেশি লেখার, এই 4টার জন্য যে 1.5 মার্কস প্রত্যেকটার জন্য, এটার জন্য কি আমার খুব বেশি লেখার দরকার আছে, কলমে বাড়ানোর দরকার আছে? 4টা পয়েন্ট আমি কিন্তু চাইলে 1 পেজের মধ্যে শেষ করতে পারি, তাতেই কিন্তু আমার 6 মার্কস কভার হয়ে যাবে। কিন্তু যখন ওইরকম 6 মার্কস 2টা কোশ্চেনে থাকে, তখন কিন্তু আসলে 1 পেজে অনেক সময় ধরাইতে পারি না আমরা। তো ওটার ব্যাপার না যে আপনি বেশি লিখলে যে কোনো ক্ষতি আছে তা না, বাট আমরা এই হিসাবটা কেন করি? আমরা এই হিসাবটা করি হচ্ছে আমাদের টাইমের সাথে, আসলে ওই সময়টা, ওই এক্সামটা তো আসলে যুদ্ধটা হয় সময়ের যুদ্ধ। এইখানে পুরোটা লিখে আসাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ, কারণ আমাদের তো লেখার অভ্যাস আসলে সেইভাবে থাকে না, আমরা কম্পিউটারাইজড হইতে যেহেতু কাজ করি অফিসে। আর অনেকে আমরা আছি যারা পড়াশোনা থেকে দীর্ঘদিন বাহিরে আছি। রিসেন্ট এসএসসি পরীক্ষা গেল, তখনকার আহ, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওই সময় দেখা গেছে যে এক আহ, যেদিন এসএসসি রেজাল্ট দিল সেদিন আহ, ছেলে পাশ করেছে, বাপও পাশ করেছে। তো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে না, যে এই বয়সে এসে আবার পড়াশোনা করে লিখতে হচ্ছে, কিন্তু এখনকার সিলেবাস যেটা বা এখনকার কোর্স প্ল্যান যেটা আইবিবির, তাতে কিন্তু ওই আগের মতো করে কল্পনা করে লাভ নেই। যা লিখতে হবে টু দা পয়েন্টে, অন্তত পক্ষে রিলেভেন্ট কথাবার্তা লিখতে হবে, এবং এটা লিখতে গেলে আপনার ওই সম্পর্কিত নলেজটা পাকা থাকতে হবে, তবেই কেবলমাত্র লেখা সম্ভব। সো পড়াশোনা একটু একটু না করলে কিন্তু নয়। তো আমরা আমাদের পক্ষ থেকে যে চেষ্টাটা করি আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে আমরা আলাদা করে একটা সাজেশন প্রিপেয়ার করি। এই সাজেশন বেইজে আপনাদের যত সংক্ষেপে বা টু দা পয়েন্টে অ্যান্সার দেওয়া সম্ভব সেইভাবে করে একটা নোট আমরা প্রোভাইড করি।
যাতে করে হয় কি, আপনি যেহেতু লেখাটা মোটামুটি চেষ্টা করি সহজ ভাষায় লেখা, আপনি একবার দুইবার পড়লে আহ সহজেই মনে রাখতে পারবেন, বা এটা আসলে হৃদয়গ্রাহী হইতে হয়। আর সেই সাথে যদি ক্লাস জয়েন করেন, তাহলে ক্লাসে তো একবার শুনলেনই, কথাগুলো আলোচনাটা শুনলেনই, প্লাস পরবর্তীতে অফিসে যাচ্ছেন তখন হেডফোন দিয়ে, আমরা যেহেতু ভিডিও প্রোভাইড করছি আপনাকে, হেডফোন দিয়ে জাস্ট সাউন্ডটাও যদি শুনেন, তবুও কিন্তু ব্রেনে গেঁথে যায় ব্যাপারগুলো। আপনাকে কিন্তু মুখস্থ করে কিছু লিখতে হবে না, বাট টপিকটা সম্পর্কে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এবং আমরা যারাই এখন পরীক্ষা দিচ্ছি, এটা তো সবাই ম্যাচিউর, আমাদের যে লেখনীটা আসে সেই লেখনীটাও ম্যাচিউরড লেখনীই আসে। বাট আমাদের চ্যালেঞ্জের বিষয় হয় কোনটা, একটা হচ্ছে সময়, দ্বিতীয়টা হচ্ছে যে এই যে ম্যাচিউরড লেখনী, এটা সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করছে কিনা, সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ ডেলিভারি হচ্ছে কিনা, এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ ডেলিভারি না হলে, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, সেখানে হচ্ছে খাতা ভরে বা কয়েকটা পৃষ্ঠা লুজ নেওয়ার পরেও পাস মার্কস আসে না অনেকের, আমরা দেখেছি অলরেডি। তো সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজটা এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ গুলোই শুধুমাত্র আমার ইনহেল করার জন্য আমরা বারবার আপনাকে বলি যে ক্লাসে জয়েন করেন, অন্তত কথাগুলো শুনেন, কোন সমস্ত শব্দ আমরা উচ্চারণ করছি, এই শব্দগুলো ক্লাসে শুনলেন, পরবর্তীতে ভিডিও দেখে সেইখান থেকে শুনলেন, সাথে যদি নোটটা পড়েন, তখন এটা একসাথে অন্তত পক্ষে তিনটা ওয়েতে কিন্তু আপনার কাজে আসে। সো সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ তখন আপনি লিখতে গেলে সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজই আসবে, তখন আপনি চাইলেও দেখবেন যে অন্য ল্যাঙ্গুয়েজ লেখা সম্ভব হচ্ছে না। আর সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলেই আপনি জায়গা মতো হিট করতে পারলেন। তো যাই হোক, প্রত্যেকটা কোশ্চেনেই দেখেন, এইখানেও যেমন দুটো পার্ট, এইটাই যদিও একটা পার্ট দেখছি এবং পরেরটাও একটা পার্ট আছে, ভালো কথা, আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক কথা যে ওইখানে বুঝি একটু কম লিখে পারলাম। এইটাই দুটো জিনিস, দুটোই কনসেপ্ট আমার থাকতে হচ্ছে, এইখানে দুটো জিনিস, দুটোর কনসেপ্টই থাকতে হচ্ছে। তবে একটা বিষয় কি, যেগুলো খানিকটা কেস স্টাডি টাইপের, বা বর্তমান মার্কেটে যে টেন্ডেন্সি চলছে, বা মার্কেটে যে টক অফ দ্য টাউন যদি আমরা বলি, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে, সেগুলো নিয়ে কোশ্চেন আসলে কিন্তু আমরা অন্ততপক্ষে কিছু ডেটা এইখান থেকে আমরা পেতে পারি, যেহেতু ডেইলি কিছু না কিছু নিউজ আমরা ফেসবুকে দেখলেও দেখতে পাই। তো সেগুলোকে অ্যাকুমুলেট করে, সেগুলোকে কম্পাইল করে কিন্তু আমরা একটা ভালো একটা ডাটা সেট তৈরি করে প্রোভাইড করতে পারি। এটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য। তো অ্যান্সার পিক করার সময় কিন্তু একটু সতর্ক ওয়েতে পিক করতে হবে, কোন অ্যান্সার গুলো আমি করব, কোন কোশ্চেন গুলো অ্যান্সার করব, যেগুলা আহ, আমরা সবসময় চেষ্টা করব মার্কস বেশি আসে এমন জায়গায়। তো একান্ত যদি সেই ধরনের কোশ্চেন বুঝি যে আমার আহ, আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তখন এক্সপেরিয়েন্স বেস যেগুলো বা মার্কেট স্টাডি টাইপের যেগুলো আছে, সেই ধরনের কোশ্চেন নিব আমরা। এইটা নিলে কিন্তু লিখতে পারা যায় অনেক বেশি। এইটা সাধারণত শেষের দিকে লিখলেও আপনি দেখবেন যে খুব দ্রুত লিখতে পারতেছেন এবং অল্প সময়ে অ্যান্সারটা শেষ করতে পারতেছেন। তার মানে আপনি স্যাটিসফাইড হবেন, অল্প কথা লিখলেও মনে হবে যে না, আমার খায়েশ মিটাতে পারলাম, আমার মনে যে কথা আসছে সে কথা আমি লিখতে পারলাম। আর বরাবরের মতোই থিওরি সাবজেক্টে যেটা থাকে, একটা শর্ট নোটের কোশ্চেন থাকে, আমরা অবশ্যই অবশ্যই শর্ট নোটের কোশ্চেনটাকে পিক করব। এইখানে আমরা জানি মোট যদি চারটা লিখতে হয়, সেখানে সাতটা নর্মালি থাকে, পাঁচটা লিখতে হলেও অন্তত সাতটা বা আটটা থাকবে কোশ্চেন। নর্মালি আমাদের চারটা লিখতে হয়, প্রত্যেকটা জন্য 5 মার্কস করে। তো এই এই অপশনটা আমরা কেন বারবার বলি যে আমরা শর্ট নোটের অপশনটা নিব, এখানে সবগুলো যে কমন পড়বে এই নিশ্চয়তা দেওয়া যায় না যদিও, কিন্তু এখান থেকে যদি আমার তিনটাও কমন পড়ে, তাহলে যে সুবিধাটা আমি পাই, এই তিনটাতে 3 × 5 = 15 মার্কস, 15 মার্কসের প্রায় 12 মার্কস নিয়ে আসা যায়। 20 মার্কসের মধ্যে 12 মার্কস নিয়ে আসা, আমি যদি তিনটার অ্যান্সার করি,
এবং বাকি যে দুইটা আছে বা বাকি একটা যেটা আছে, ওই একটা মোটামুটি যেগুলো কনসেপচুয়াল কথা, আনএমপ্লয়মেন্ট, আপনি ধরেন অপরচুনিটি কস্টটা পারেন, এটা পড়ার মধ্যে আছে, বাজেট ডেফিসিট এটা পড়ার মধ্যে আছে, গিনি কোএফিসিয়েন্ট আছে পড়ার মধ্যে, আপনার এই তিনটাই পড়ার মধ্যে আছে। এবার বাকি চারটার দিকে তাকাই যে এর মধ্যে থেকে কোনটায় আপনার কনসেপ্ট আছে যেটা লিখতে পারবেন, কিছু না কিছু লিখতে পারবেন। এরকম কোশ্চেন দেখি আমরা কি কি আছে বাকি চারটার মধ্যে থেকে একটা পিক করব। ডি নাম্বার বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমএফএস। আচ্ছা, এমএফএস ব্যাংকে চাকরি করে একজন পার্সন যিনি এমএফএস জানেন না, এমন কেউ আছেন? আসলে থাকা উচিত এটা। যদি কেউ থাকে তাহলে শেম অন হিম বলতেই হয়। এরপরে আছে গ্রিন ফাইন্যান্স। গ্রিন ফাইন্যান্স কি এটা আমরা জানি অলরেডি। গ্রিন নিয়ে, গ্রিন শব্দটাকে নিয়ে অনেক রকমের কন্টেন্ট আছে, অনেক রকমের আলোচনা আমরা শুনি। পরেরটা আছে আনএমপ্লয়মেন্ট, আর শেষেরটা মার্কেট ইন্টারেস্ট রেট। দেখেন, গ্রিন ফাইন্যান্স কি এ জিনিস আমরা জানি, যদি পারি কিছু মার্কেটের উপাত্ত আমরা দিলাম যে গ্রিন ফাইন্যান্সে কোন ব্যাংক কেমন ফাইন্যান্স করতেছে, বা ওয়ার্ল্ড ব্যাংক এই এই বিষয় নিয়ে কতটা আগ্রহ পোষণ করে, বা বাংলাদেশ ব্যাংক থেকে আহ, কোনো দিক নির্দেশনা আছে কিনা, যদি আমার নলেজে থাকে সেগুলো দিলাম। আনএমপ্লয়মেন্ট, এটার কিছু ডাটা সেট প্রয়োজন হতে পারে, যে আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি, এটা বর্তমানে বাংলাদেশের কি অবস্থা, কোন দিকে যেতে পারে অর্থনীতি ভাষা অনুযায়ী। মার্কেট ইন্টারেস্ট রেট একদম শব্দ থেকেই, মানে জাস্ট ওয়ার্ডস গুলো থেকে আমরা বলতে পারি মার্কেট ইন্টারেস্ট কি। এটা হচ্ছে মার্কেট নির্ধারিত যে কোনো একটা ইন্টারেস্ট রেট। মার্কেটে বিভিন্ন ফ্যাক্টরের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত, বা একটা ব্যালেন্সড ওয়েতে যে ইন্টারেস্ট রেট নির্ধারিত হয় সেটাকে আমরা বলি মার্কেট ইন্টারেস্ট রেট। এতটুকু যদি আমি লিখতে পারি, মানে বাকি তিনটা তো আমি এখান থেকে পারছি, যে এখান থেকে আমি অন্তত 12 মার্কস সিকিউর করেছি, বা 9-10 মার্কস অন্তত সিকিউর হয়ে গেছে। বাকি একটা কোশ্চেন আমার এর মধ্যে থেকে, যেখান থেকে যে চারটা, এই চারটা থেকে যেটাকে মনে হয় যে আমি লিখে আমার খায়েশ মেটাতে পারবো, আমার মনে হবে যে আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিলাম, জাস্ট আপনি ফিল করেন, এরকম যদি মনে করেন সেইটাই আপনি পিক করেন। তাতেও দেখবেন যে এইখানে 5-এর মধ্যে অন্তত আপনি 2 পেয়ে গেছেন। তাহলে ওই উপরের থেকে তিনটা থেকে যদি আপনি 12 পেয়ে যান, আর এইখানে এসে পেলেন 2, আপনি এমন কোন কোশ্চেন আছে যেখানে 14 মার্কসের 20 মার্কসের থিওরি লিখে সেখানে 14 একদম কনফিডেন্টের সাথে সিকিউর করা যায়? এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। কিন্তু এই শর্ট নোটের জায়গাটাই এটা সিকিউর করা যায়, আসলেই যায়। সো শর্ট নোটের কোশ্চেনটা আমরা অবশ্যই পিক করব, এবং সেই অ্যান্সারটা আমরা সেইভাবে স্যাটিসফ্যাক্টরি হইতে দেওয়ারই চেষ্টা করব। লেখার প্ল্যানটা শুরু থেকেই শুরু থেকেই লেখার প্ল্যানটা একটু রাখতে হবে, যে আমি যেন টাইমলি শেষ করতে পারি। আমাদের আমাদের যে সমস্যাটা হয়, আমরা মোস্টলি যেটা করি, আমাদের মোস্টলি যেটা হয় যে আমি শুরুতে সিদ্ধান্তহীনতায় ভুগি যে কোনটার অ্যান্সার করব, কোনটার অ্যান্সার করা বেশি যুক্তিসঙ্গত হবে, আমি কোনটা ভালো পারি, এইটা করতে যেয়ে দেখা যায় আমার 5-7 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়। এরপরে যে এমন একটা কোশ্চেন পিক করলাম, যে কোশ্চেনের অ্যান্সার আমি চেষ্টা করতেছি মানে এত ভালো লিখবো যেন এইখান থেকেই আমার 5 মার্কস চলে আসে, মানে টেন্ডেন্সিটা এমন আমরা শো করি। আসলে সেটা তো সম্ভব না, তাই না, যে একটা কোশ্চেন লিখে সেইখান থেকেই আপনি অনেক বড় একটা নম্বর নিয়ে আসবেন। ওতে করে পরের কোশ্চেন লেখার এনার্জি যেমন কমে যায়, প্লাস টাইম থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো শুরু থেকেই চেষ্টা করব যে আমি খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার শেষ করব, এবং আর প্রথম দিকে হাতে যেহেতু ব্যথার একটা ব্যাপার স্যাপার থাকে, আমার যেহেতু লেখার প্র্যাকটিস নাই, ব্যথা হয়ে ওঠে অনেক সময়। আহ 1-1.5 ঘন্টা লেখার পরে হাত মনে হয় যে একটু বিশ্রাম দিতে পারতাম। তো শুরু থেকেই কিন্তু যখন আমার হাত নর্মাল থাকে তখনই যতটুকু বেশি লিখে রাখা যায়, যত দ্রুত লিখে রাখা যায় সেটা লিখে রাখা ভালো। তো একটা কোশ্চেন আমরা দেখলাম, দেখি পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি এইখানে টেন্ডেন্সিটা কেমন। আমরা প্রথম কোশ্চেন যেটা দেখলাম, লাস্ট যে এক্সামের কোশ্চেনটা দেখছি ওইটাই আমরা দেখলাম যে কিছু কোশ্চেন আছে যেখানে আমাদের মোট 3টা পার্ট অ্যান্সার করতে হচ্ছে। আর বেশিরভাগ কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে
দুটো করে পার্ট আছে, অর্থাৎ দেখা যাচ্ছে 6 মার্কের জন্য দুটো, 8 মার্কের জন্য দুটো, এরকম করে। অর্থাৎ একটা ABC তিনটা পার্টের জন্য, তিনটা কোশ্চেনের জন্য আমার লিখতে হচ্ছে 6টা ছোট ছোট কোশ্চেন। দেখি এর আগের এক্সাম গুলোর কি অবস্থা, সেইখানে কেমন টেন্ডেন্সি ছিল। এইখানে রেয়ে দাগে দেখি একটা কোশ্চেন দেওয়া আছে, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। এই কোশ্চেনটা আমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্সের কোশ্চেনটা। দ্বিতীয় পার্ট হচ্ছে কি, দ্বিতীয়টা বলছে হোয়াট আর দ্য ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। প্রোডাকশনের চারটা উপকরণ বা চারটা উপাদান নিয়ে কথা বলেন এবং এটাকে ডিসকাস করেন। এখানে মার্কস দেওয়া হয়েছে মোট 8। ফোর ফ্যাক্টরস নিয়ে কথা, চারটা ফ্যাক্টরস, চারটা ফ্যাক্টরস এর জন্য 8 মার্কস, অর্থাৎ পার ফ্যাক্টরস এ মার্কস হচ্ছে 2। তো 2 মার্কসের জন্য আপনি কেমন লিখবেন এই ডিসিশন আপনি নিবেন। টু দা পয়েন্টে লিখবেন, অল্প কথাতেই 2 মার্কস সিকিউর করা যায়। C নাম্বার, ডিফারেন্সিয়েট বিটুইন পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স। এই যে যে এ দাগের যে তিনটা পার্ট দেখছি, তিনটা পার্টের মধ্যে বিটা বাদ দিলে বাকি যে দুটো আছে, এই দুটো এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আলোচনার বিষয়। 2 কি বলছে, ডিফাইন দ্য ল অফ ডিমান্ড। হোয়াই ডাজ দ্য ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড, কেন নিচের দিকে ঢালু হয় ডিমান্ড কার্ভটা। ভালো কথা। এইখানে কোশ্চেন আমার দুটো অ্যান্সার করতে হচ্ছে, দুটোর জন্য মার্কস হচ্ছে 7। অর্থাৎ প্রথমটা যদি আমি 3 কল্পনা করি, বাকিটা 4। B নাম্বার, ডিফাইন দ্য ইকুইলিব্রিয়াম অফ মার্কেট, ডেসক্রাইব দ্য ফোর্সেস দ্যাট মুভ এ মার্কেট টুয়ার্ড ইটস ইকুইলিব্রিয়াম। এইখানেও দুইটা ভিন্ন ভিন্ন পার্ট অ্যাড করে দেওয়া। C নাম্বার কোশ্চেনটা একটা কেস স্টাডি টাইপ কোশ্চেন, এইখানে মোট 6 মার্কস দেওয়া। তাহলে C নাম্বারে অপরচুনিটি কস্ট নিয়ে একটা কেস স্টাডি টাইপ কোশ্চেন। 2 নাম্বারে আমরা দেখলাম তাহলে আমার কিন্তু মোট 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে, 5টা কোশ্চেনের জন্য আমার নম্বর অ্যালোকেট করা হয়েছে 20। 1 নাম্বার যেখানে দেখেছিলাম সেখানে মাত্র 3টা কোশ্চেনের জন্য আমরা লাস্ট অর্থাৎ 100 বা ফিফথ বিপির কোশ্চেন নিয়ে যদি কথা বলি, সেইখানে আমরা এক দাগের কোশ্চেন দেখেছিলাম যে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। তাহলে একটু এই দুইটা ইয়ে থেকে আমরা এই ডিসিশন নিতে পারি যে আমার এক দাগের একটা কোশ্চেন পিক করাটা বেশি যুক্তিসঙ্গত হবে। সেখানে অল্প কোশ্চেন বা অল্প কনসেপ্টে আমি অ্যান্সার লিখে শেষ করতে পারবো। আর যেহেতু অল্পতে লিখতে পারবো, তাহলে এখানে কিছুটা টাইমও আমার সেভ করা সম্ভব। তাহলে আমরা যদি বলি অন্ততপক্ষে দুটো কোশ্চেন আমরা কিন্তু পেয়ে গেছি যে এগুলোর আমরা অ্যান্সার করব। সেটা হচ্ছে 1 দাগ এবং সর্বশেষ 10 দাগ, যেটা হচ্ছে শর্ট নোট। তাহলে এই দুটো আমি 20-20 40 মার্কস কেবল লিখতে পারছি। এবং 1 দাগের যে কোশ্চেনটা আছে এটা মডিউল এ থেকেই পাবেন, এটা মোটামুটি শিওর থাকা যায়। মডিউল এ থেকে কোশ্চেনটা পাবেন। এবং আহ, আপনাদের জন্য একটা গোপন কথা বলে যাই, সেটা হচ্ছে মডিউল এ থেকেই আপনি অন্তত 2 সেট কোশ্চেন পাবেন মডিউল এ থেকে। এখন মডিউল এ থেকে যদি 2 সেট কোশ্চেন পাওয়া যায় আর হচ্ছে শর্ট নোটস, এইটা হচ্ছে 1 সেট। আমি কিন্তু 3 সেট কোশ্চেন শর্ট নোটসের কোনো স্পেসিফিক মডিউল বলছি না। এটা আমরা যে শর্ট নোটস প্রোভাইড করব জাস্ট ওই শীটটা থেকেই আশা করছি আহ, সবগুলোই কমন আসবে। আর মডিউল এ যদি আমি পড়ি, তাহলে এইখান থেকে 2টা কোশ্চেন, এই 2টা কোশ্চেনে 40 আর ওইখানে 20। আপনি যদি এইটুকুরে খুব ভালো মতো আয়ত্ত করেন, অর্থাৎ মডিউল এ এবং আমাদের প্রোভাইডেড দুটোই যদিও আমাদের প্রোভাইড করা থাকবে, মডিউল এও থাকছে আর শর্ট নোটটাও থাকছে। তো এই দুইটাকে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এইখান থেকেই কিন্তু পাস মার্কসের সিকিউর করা সম্ভব। তাহলে পাস করতে যে যে খুব পরিশ্রম হয়ে যায়, আমাদের খুব বেশি ক্লান্তি লাগে বা অনেক বেশি পড়তে হয়, এইটা কিন্তু আসলে না। পাস করতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে বা সময় উপযোগী করে, এক্সাম উপযোগী করে পড়তে হবে। আমার ডেলিভারিটা ওই ম্যাচিউরড ওয়েতে দিতে হবে। ওয়ার্ড পিকিং যেগুলো, যে ল্যাঙ্গুয়েজের কথা বলি বারবার, সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ লেখা, এই ব্যাপারটা শুধু একটু খেয়াল রেখে লিখতে হবে। তাহলে কিন্তু মাত্র 3 সেট কোশ্চেন যেহেতু আমার কমন পাচ্ছি, অন্তত পক্ষে 3 সেট আমি কমন পাচ্ছি, মানে একদম কম পড়াশোনা করে
তাহলে আমার পাশ করা তো আর আটকায় না এখানে, তাই না? এখন ওর থেকে ভালো কিছু করতে চাই আমরা অবশ্যই, তার জন্য আর একটু বেশি পড়তে হবে। আরো দুইটা মডিউল, অন্তত পক্ষে আমরা আরো দুইটা মডিউল পড়বো, যে দুইটা মডিউল থেকে আমরা অন্তত পক্ষে একটা করে কোশ্চেন পেতে পারি। যেমন মার্কেট ফেইলার একটা মডিউল, এই মডিউল থেকে সবসময় মোটামুটি দেখা যায় কোশ্চেন আসে। তাহলে আমরা যদি বলি, মানে একদম সংক্ষিপ্ত এতে যদি বলি, শর্ট নোটের স্পেশাল শিট, মডিউল এ এর সাজেশন বেসড অ্যান্সার, মডিউল বি এর সাজেশন বেসড অ্যান্সার, আর হচ্ছে মার্কেট ফেইলারের যেটা আছে ওইটার, ওই মডিউলটার যে অ্যান্সার গুলো আছে, এই কয়টা জিনিসও যদি আমি একটু ভালোভাবে আয়ত্ত করি, তাহলে একদম নাকে তেল দিয়ে ঘুমানো যায় পরীক্ষার আগের রাত্রে। টেনশন করার আর কোনো সুযোগ নাই, আমার পাস মার্কস আটকানোর কোনো জায়গা নাই আসলে। খুব কঠিন কিছু না। এইখানে ইকোনমিক্সের আরেকটা প্যারাদায়ক জায়গা হচ্ছে, আমরা দেখি কিছু কোশ্চেন আছে যেগুলো চিত্র ভিত্তিক, চিত্র দিতেই হয়। এই যে একটা কোশ্চেন দেখেন, explain the relationship among marginal cost MC, average cost AC, average variable cost AVC with diagram। বলেই দিছে যে আপনাকে চিত্র দিতে হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করলে, আর আমি যদি চিত্র আমার জানার মধ্যে থাকে, আমি এই কোশ্চেন যদি পড়া থাকে আমার, তাহলে তো অবশ্যই জানার মধ্যে আছে, আমি যদি চিত্রটা এঁকে দিতে পারি। ইকোনমিক্সের চিত্র হচ্ছে, আমরা আমাদের শিক্ষা জীবনে যে জ্যামিতি অংশে সম্পাদ্য পড়ে আসছি, সেই রকমের সম্পাদ্যের চিত্রটা যে আঁকতে পারে সে সম্পাদ্য লিখতে পারে। ইকোনমিক্সের ব্যাপারটাও এক্সাক্ট ওইটাই। ডিফারেন্সটা একটুখানি আছে, ওইখানে সম্পাদ্যের একটা নাম বলে দিত, বা একটা চিত্র সম্পর্কিত একটা ব্যাখ্যা দিয়ে দিত। এইখানে টপিকটা বলে দিচ্ছে, চিত্র আঁকতে যে বাকি যে ডাটা লাগবে এটা আপনাকে অ্যাজিউম করে নিতে হবে। এইটা হচ্ছে এইখানের মধ্যে পার্থক্য। তো অতটুকু অ্যাজাম্পশন করা তো খুব কঠিন কিছু না। আমার একবার যদি পড়ি, একবার যদি চিত্রটাকে আমার আহ নখদর্পণে নিতে পারি, তাহলে আমার ডেলিভারিটাও কিন্তু একদম পারফেক্ট একটা ডেলিভারি হবে। এবং যে কোশ্চেনটায় চিত্র আছে এবং সেটা যদি আমি পারফেক্টলি ডেলিভার করতে পারি, ওইখান থেকে 20-এর মধ্যে আপনি সর্বোচ্চ নম্বর পেতে পারেন। অর্থাৎ 16 থেকে 18 মার্কসও আনা সম্ভব। দেখেন, 4 দাগের এই কোশ্চেনটা যদি পিক করি আমরা, এইখানে প্রথম পার্টটা হচ্ছে কি, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইকোনমিক প্রফিট। অ্যাকাউন্টিং প্রফিট এবং ইকোনমিক ইকোনমিক প্রফিটের পার্থক্য আলোচনা করেন, এখানে 4 মার্কস। এখন এইটা পড়তে যেয়ে আপনি 5টা 6টার বেশি পার্থক্য খুঁজেই পাবেন না। তো 5টা 6টা পার্থক্য আপনি তো লিখতেই পারেন। এইখানে তো এর কলেবর তো খুব বেশি না, খুব বড় কোনো অ্যান্সার না। আপনি 4 মার্কসের জন্য লিখবেন। এই পার্থক্যটা লিখলে আপনাকে 4 না দিলেও 3 তো দিবে। আপনি যদি 6টা 7টা বা 5টা পয়েন্ট বেজে আলোচনা করেন পার্থক্যটা, অন্তত পক্ষে 3 মার্কস পাবেন। বি নাম্বারের যে চিত্রটা, চিত্রটা আপনার জানা আছে, এই চিত্র ভিত্তিক অ্যান্সার করবেন, এইখানে 8-এর মধ্যে অন্তত পক্ষে 6-7 পাবেন। সি নাম্বার, হাউ ডাজ এ ফার্ম ডিসাইড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, এক্সপ্লেইন। এই এক্সপ্লেনেশনের 8 মার্কস আছে এইখানে। এই এক্সপ্লেনেশন, এটা এক্সপার্ট এক্সপ্লেনেশন হলে 6-7 পাওয়া যাবে। আর যদি আমরা একটু ইম্যাচিউর টাইপের এক্সপ্লেনেশন দিই, তাহলে অন্তত 4 বা 5 পেতে পারি। তো যদি আমরা এই কোশ্চেনটা নিয়েই অ্যানালিসিস করি যে এইখান থেকে আমি তাহলে কত মার্কস সিকিউর করা যায়, এ নাম্বারে 3, বি নাম্বারে অন্তত 6, তাহলে 6 + 3 9, আর সি নাম্বারে যে অন্তত 5, তাহলে 9 + 5 14। 20 মার্কসের মধ্যে 14। আপনি একটা কোশ্চেন থেকে যদি 14 পান, আমার 3টা কোশ্চেনে 14, 14 × 3, এতেই 42। তো 3 সেট কোশ্চেন, সাথে একটা শর্ট নোট, তাহলে এতে কি একদম, মানে 5 মার্কস এতেই সিকিউর হয়ে যায়। তাহলে ওরিড হওয়ার আসলে কিছু নাই, যেটা বোঝানোর বিষয়, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ওরিড হওয়ার কিছু নাই। জাস্ট পড়ার ব্যাপারটা একটু সচেতন ভাবে পড়তে হবে, যাতে করে মনে হয় যে আমি যেটা পড়ছি হুবহু এটা লিখতে পারবো না, লিখতে চাইও না আমরা, অন্তত
কনসেপচুয়াল কথাটাও যখন লিখি তখন সাবজেক্টিভ ওয়ার্ডটা পিক করে যেন লিখতে পারি, তাহলেই আমার সাকসেস চলে আসবে দেখা যাবে। যাই হোক, কোশ্চেন ডিসকাশন থেকে আমরা অনেক কিছু বুঝলাম। আমার কোশ্চেন প্যাটার্ন কি হয়, কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হয়, এই কতগুলো কোশ্চেনের অ্যান্সার থেকে আমরা কিভাবে আমাদের অন্তত 5 মার্কস সিকিউর করতে পারি, 45 to 50 মার্কস অন্তত পক্ষে সিকিউর করতে পারি, এমন একটা ধারণা আমরা পেলাম। এবার আমাদের অর্থাৎ আইবিপি এর পক্ষ থেকে আপনাদের জন্য যেটা রাখা, আমরা যে চেষ্টাটা আপনাদের জন্য করি, তার কিছু তার একটা স্যাম্পল বা একটা মডিউলের নোট আমার সামনে আছে। এই নোটটা একটু দেখাতে চাই। এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে 6 বিপিএ কে টার্গেট করে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর একটা সাজেশন বেজ অ্যান্সার মডিউল এ থেকে। আমরা কোশ্চেন ডিসকাশন থেকেই অলরেডি বুঝে ফেলেছি যে মডিউল এ থেকে অন্ততপক্ষে 2 সেট কোশ্চেন 100% ওর ভিতরে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এই মডিউল থেকে না আসলেও অন্তত মিক্স আপ এতে হলেও এখান থেকে 40 মার্কসের একটা ইয়ে পাবো আমি অন্তত পক্ষে। শর্ট নোট পাবো প্লাস বোর্ড কোশ্চেন, অন্তত পক্ষে 40 মার্কস পাবো। তো এটার জন্য আমরা এখানে কয়েকটা সেট কোশ্চেন রেডি করেছি এবং তার অ্যান্সার সহ দেওয়া। যেখানে চিত্রের প্রয়োজন আছে সেখানে আমরা চিত্র দিয়ে দিয়েছি, যেখানে যতটা গুছিয়ে লেখা সম্ভব বা যতটা সংক্ষিপ্ত হইতে লেখা সম্ভব। এবং এইটা আহ, এরকম ধারণা করার কোনো সুযোগ নাই। আপনারা অনেক জায়গা থেকে শিট পেতে পারেন, অনেক জায়গা থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারেন, বাজারে অনেক বইও পেতে পারেন, কিন্তু কেউ ইউনিক ওয়েতে লেখার যে একটা বিষয় আছে, প্লাস সেটা কারো কপি জিনিস না, এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাটিং পেস্ট দিয়ে অনেকে শিট চালিয়ে দিচ্ছে। আর যেহেতু এইখানে দীর্ঘদিন আছি আপনাদের এই সমস্ত কোর্সের সাথে, বিভিন্ন মেন্টরের সাথে পরিচয় আছে, বিভিন্ন কোচিং এর সাথে জানাশোনা আছে, তো সেখানের প্র্যাকটিস দেখেছি, সেখান থেকেই বলছি। এবং যারা অনলাইনে খুব অল্প টাকায়ও শীট প্রোভাইড করে, তাদের 2-একটা শীটও দেখেছি, অন্যান্য মানুষের সৌজন্যে দেখার সৌভাগ্য হয়েছে। তো সেইখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে শীটগুলো কিন্তু নর্মালি যেটা করে, একবার একটা করে রেখেছি সেইটা দিয়েই জনম জনম চলবে। নো এডিশনাল, নো ডিডাকশন, নো মডিফিকেশন, টার্গেটিং এনি এক্সাম। কিন্তু আমাদের শীটগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে নতুন করে লেখা। এবং মোস্টলি আমরা যেটা ইয়ে করি, যদি প্রিভিয়াস শিট থেকে কিছু কোনো কোশ্চেন মনে করি নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারি, নিয়ে আসি, সেটা কপি করা। বাকি যদি নতুন কিছু অ্যাড করতে হয় সেটা 100% ম্যানুয়াল টাইপিং এর মাধ্যমে করা হয়। তো এখানে শ্রমের একটা ব্যাপার আমাদের থাকে, তবুও আমাদের এই চেষ্টা থাকে যাতে আপনারা একটা ইউনিক ভাবে একটা প্রেজেন্টেশন, একটা ডেলিভারি দিতে পারেন, এবং একবারেই যেন আপনার সাকসেসটা আপনাকে ধরা দেয়। তো আমরা আমাদের সিদ্ধান্তের জন্য যে ব্যাপারটা বলা, আমরা কিভাবে প্রিপারেশনটা নিব এবং এক্সাম হলে আমার অবস্থাটা কেমন হওয়া উচিত, কিভাবে আমার ডেলিভারিটা দেওয়া উচিত, সেগুলো নিয়ে যতটুকু বলার তা বলা শেষ করে ফেলেছি। এখন আহ কোশ্চেন বেজ আলোচনায় যাওয়ার আগে ইকোনমিক্সের লেখাগুলোকে খুব হেলদি বা অ্যাট্রাকটিভ করার জন্য কিছু ম্যাজিক সেন্টেন্স বলি আমি, কিছু ম্যাজিক সেন্টেন্স দেখবো আমরা। যে কোশ্চেন গুলো আমি হুবহু লিখতে পারি বা কনসেপ্টটা 100% আমার কাছে ক্লিয়ার আছে, সেটা তো সেভাবে করে লিখলাম। কিন্তু কিছু কোশ্চেন থাকে না যেটা আমার অ্যান্সার করতে হচ্ছে, বাট নলেজটা আমার ক্লিয়ার না, বা এমন কোন একটা কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে যেটা কেস স্টাডি টাইপের, এবং এই কেস স্টাডির কোশ্চেনটা
এটা তো সবসময় যে আমার কমনের মধ্যে থাকবে, কেস স্টাডি গুলো সাধারণত আনকমনই হয়। এটা মার্কেট এক্সপিরিয়েন্স থেকে বা আপনার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে অ্যান্সারটা করতে হয়। এখন ওই অ্যান্সার করার সময় যে যে লেখাগুলো আমরা লিখবো, সেই লেখাগুলো লেখার সময় আমরা এই যে ম্যাজিক যে সেন্টেন্স গুলোর কথা বললাম, ম্যাজিক যে লাইন্স গুলোর কথা বললাম, এইগুলোকে যেখানে ফিট করা যায় সেখানে ফিট করার চেষ্টা করব। অটোমেটিক দেখবেন যে অটোমেটিক আপনার অ্যান্সার দেখতে বা পড়তে খুবই সুন্দর লাগছে, এবং ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজেই লেখাটা হচ্ছে। মানে আপনি লিখছেন যে কনসেপ্টটা আপনার শুধু কল্পনায় আসে, কখনো পড়েননি, ওইটা লিখতে যেও জাস্ট ওই টপিকের সাথে মিল রেখে যে সেন্টেন্সটা লেখা যায় এই প্যাটার্নটা ফলো করে জাস্ট সেই সেন্টেন্সটা লিখে দেন। বা আপনি 5টা পয়েন্ট আলোচনা করতেছেন, 5টা পয়েন্টের মধ্যে দুইটা একটা পয়েন্টের মধ্যে এই ধরনের দুই একটা সেন্টেন্স যেখানে যেটা মানে ফিট হয় সেইখানে সেটা দেন। দেখবেন যে ওই অ্যান্সার থেকে আপনার মানে প্রত্যাশার চাইতেও বেশি মার্কস আসবে। এই ম্যাজিক লাইন্স গুলোকে আমরা একটু আয়ত্ত করে নিব, এইগুলোকে ব্যবহার করব আমরা অ্যান্সার লেখার সময়। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই সেন্টেন্স গুলোকে একটু আবার বলি বা রিপিট করি। এই সেন্টেন্স গুলোকে আমি বলবো যে আপনি অন্ততপক্ষে 5বার পড়েন। আমার এইখানে মাত্র 1.5 পেজের লেখা সেন্টেন্স গুলা অন্ততপক্ষে 5বার পড়েন। জাস্ট কোশ্চেন গুলোর অ্যান্সার করার সময় এর থেকে দুইটা তিনটা সেন্টেন্সও যদি একটা কোশ্চেনের মধ্যে আপনি অ্যাড করে দিতে পারেন যেখানে যেটা উপযুক্ত, তাহলে দেখবেন যে আপনার কোশ্চেনটা অ্যান্সারটা অটোমেটিক একটা হেলদি অ্যান্সার, একটা আহ, ভালো মার্কস নিয়ে আসতে পারে এমন অ্যান্সার হয়ে যাবে। তো এরকম কিছু ম্যাজিক লাইন্স আমরা একটু পড়ে যাই। সম্পদ সীমিত, চাহিদা অসীম। ইকোনমিক্সটা, টোটাল হোল ইকোনমিক্সটা দাঁড়ানো এই সেন্টেন্সটার উপরে। সীমিত সম্পদ কিন্তু চাহিদা অসীম। মানুষের চাহিদা অসীম বা সমাজের চাহিদা অসীম, কিন্তু সমাজের সম্পদ খুবই সীমিত। এই সীমিত সম্পদকেই বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে ব্যবহার করে আমরা আমাদের চাহিদা পূরণ করি। তাহলে একটা সেন্টেন্স দেখলাম, সীমিত সম্পদ চাহিদা অসীম, এটা একটা ম্যাজিক লাইন। দ্বিতীয়টা দেখি, বিনামূল্যে কিছুই আসলে মেলে না। বিনামূল্যে অর্থনীতির ধারণা হচ্ছে অর্থনীতির যে কোনো জিনিসের কোনো না কোনো মূল্য আছে, যে অ্যামাউন্টেরই হোক কিন্তু মূল্য একটা আছে। যে কোনো কিছু, অর্থনীতির যত রকমের কনসেপ্ট আছে প্রত্যেকটা কনসেপ্টেই কথা হবে, সব কনসেপ্টেই দেখবেন সেটা তার মধ্যে মূল্যের একটা বিষয় আছে। ওর বিপরীতে আর্থিক মূল্য থাকুক, অনার্থিক মূল্য থাকুক, কিন্তু মূল্যের একটা বিষয় আছে। তো সেই মূল্যটা বা ওই জিনিসটাকে হস্তবদল করতে বা আহ, মালিকানা পরিবর্তন করতে, অথবা কেউ যদি তার উপযোগ নিতে চায়, তার জন্য তাকে মূল্য পে করতে হবে। সেটা যেভাবেই হোক মূল্য পে করতে হবে। এবং দেখবেন যে ওই ওইটার বিপরীতে এক্সাক্ট যে মূল্যটুকু নির্ধারিত ততটুকুই মূল্য পে করতে হয়। আজকের সিদ্ধান্ত আগামী দিনের ফলাফল নির্ধারণ করে। মানে আজকে আপনি যে সিদ্ধান্ত নেবেন এইটার কনসিকোয়েন্স আপনার আগামীতে ভোগ করতে হবে। আজকের সিদ্ধান্ত যদি আমাদের ব্যক্তি জীবনের কথাও বলি, সেক্ষেত্রে আমরা এই লাইনের সাথে খুবই পরিচিত যে আপনি আজকে যা করেন, চোখ বন্ধ করেও যদি ভাবেন যে কেউ দেখে নেই, তাহলে এটার ফলাফল আপনার রিটার্নে আসবে আগামীতে। এটাও অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। আমরা অ্যান্সার করার সময় যেখানে ফিট করা যায় সেখানে এগুলো অ্যাড করে দিব একটা একটা করে। অতিরিক্ত ভোগে উপযোগ ক্রমশ হ্রাস পায় বা কমে যায়, অর্থাৎ উপযোগ কমতে থাকে। প্রথম একক ভোগে যে উপযোগ পাওয়া যায়, দ্বিতীয় একক ভোগে তার থেকে একটু কম উপযোগ পাওয়া যায়। এটা অর্থনীতির একটা বেসিক কনসেপ্ট। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি একটা বেসিক কনসেপ্ট অর্থনীতি। মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, মানে নিজের
স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের সন্তুষ্টির জন্য, নিজের স্বার্থের জন্য, ইন্টারেস্টের জন্য মানুষ কাজ করে। যেখানে চাহিদা সেখানে যোগান, মানে চাহিদা তৈরি করতে পারলে সেখানে যোগান অটোমেটিক হয়ে যাবে। অথবা যদি বিপরীতভাবে আমরা দেখি, যেখানে যোগান আছে সেখানে অবশ্যই অবশ্যই চাহিদা ছিল, না হলে যোগান থাকার কথা না। এটাও মানে খুবই একটা স্ট্রং সেন্টেন্স হতে পারে, এবং এটা আসলে ইকোনমিক্সের একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। ডিমান্ড ক্রিয়েটস সাপ্লাই। পরবর্তী সেন্টেন্সটা, ম্যাজিক লাইনটা আমরা দেখি। একই সম্পদ দিয়ে সবকিছু পাওয়া যায় না। মানে একটা সম্পদকে ইনভেস্ট করে আপনি সব কিছু বেনিফিট নিতে পারবেন না। এর সাথে সাথে চলে আসে সুযোগ ব্যয়ের কনসেপ্টটা। আপনি আহ, সীমিত সম্পদকে এক জায়গায় ইনভেস্ট করলে অন্য একটা ইনভেস্টমেন্টকে আপনার ছেড়ে দিতে হয়। এই ছেড়ে দেওয়াটা, এটা হচ্ছে সুযোগ ব্যয়। এইখান থেকে সুযোগ ব্যয়ের কনসেপ্টটাও রিলেট করা যায়। পরবর্তী সেন্টেন্সটা দেখি একটু। একটির লাভ অন্যটির ক্ষতি হতে পারে। একটি থেকে লাভ হলে অন্যটি থেকে ক্ষতি হতে পারে। এই কারণেই হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা বলে ইকোনমিক্স। আপনি আপনার অল এগস শুডন্ট পিক ইন এ বাস্কেট টাইপের একটা সেন্টেন্স আমরা পাই মাঝে মাঝে। আপনি আপনার সবগুলো সম্পদ এক জায়গায় রাখিয়েন না, ভিন্ন ভিন্ন জায়গায় রাখেন, ভিন্ন ভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। জাস্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা। বাজার মূলত যোগান ও চাহিদার খেলায় চলে। বাজার চলে কিভাবে? বাজার নির্ধারিত হয়, বাজারে সবকিছু নির্ধারিত হয় যোগান এবং চাহিদা। চাহিদা আছে, যোগান বাড়াবে, যোগান বেড়ে যাবে। তুলনামূলক যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে চাহিদা ওই তুলনায় কমে যাচ্ছে। তো বাজারটা এইভাবেই চলে, এবং বাজার মূল্যও এইভাবেই নির্ধারিত হয় যোগান এবং চাহিদার খেলায়। অর্থনীতি হলো সীমিত সম্পদের সর্বোচ্চভাবে ব্যবহার করার বিদ্যা। ইকোনমিক্স কি বা অর্থনীতি কি, এই প্রশ্নের উত্তর যদি আমি এইটা দিয়ে শুরু করি, এরপরে এই বাক্যটাকেই আমি ইলাবোরেট করে 4-5 প্যারাগ্রাফ লিখতে পারি। তাহলে এই সেন্টেন্সটা কি মাথায় রাখাটা খুবই জরুরি না ইকোনমিক্সের অ্যান্সার করতে গেলে? মানে আমরা যে চিন্তাটা করতেছি সেটা হচ্ছে, আমি পুরো বই পড়বো না, আমি ইকোনমিক্সের মাস্টার হব না, কিন্তু আমার ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, এইটা যেন আমি ফার্স্ট ট্রায়ালেই সিকিউর করতে পারি। এইটা হচ্ছে আমার টার্গেট। তো এইটা করতে যে আমি এই যে যে ইকোনমিক্স এর ম্যাজিক লাইন্স গুলো নিয়ে কথা বলছি, বা ম্যাজিক লাইন্স গুলো আপনাদের জন্য সংগ্রহ করে এক জায়গায় করে দিচ্ছি, এটার উদ্দেশ্য এটাই যে যে অ্যান্সার গুলো আমি নিজে থেকে লিখব তার মধ্যে যেন ইকোনমিক্স এর শব্দ যোগ করতে পারি। এবং ইকোনমিক্স এর বেসিক যে সমস্ত কথা, যে কথাগুলো আসলে আহ ইকোনমিক্স এর একজন ইনভিজিলেটরের কাছে আই ক্যাচিং মনে হয়, সেই কথাগুলোকে আমি একটা জায়গায় নিয়ে আসছি। এই অ্যান্সার গুলো করার সময় এই সেন্টেন্স গুলো আমি ব্যবহার করব। মানুষ সব সময় কম খরচে বেশি সুবিধা চায়, এটা একদম প্রাকৃতিক নিয়ম। আপনি সব সময় চাইবেন কম, কত কম খরচে আপনি বেশি সুবিধা নিতে পারেন। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেশনাল চয়েস, রেশনাল চয়েসের নীতি। অর্থাৎ আপনি যে যুক্তিসঙ্গত যে সমস্ত পছন্দ করেন, যৌক্তিক পছন্দ, সেইখানে এই সুবিধাটা নিতে চান। পরবর্তী সেন্টেন্সটা আছে কি, আজকের টাকা ভবিষ্যতের টাকার চেয়ে বেশি মূল্যবান, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। এই ইকোনমিক্সের উম, এটা একটা অন্যতম কনসেপ্ট, এবং ফাইন্যান্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে থাকেন তারা এটা ভালো জানেন যে টাইম ভ্যালু অফ মানি জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শুরুই হয় টাইম ভ্যালু অফ মানি দিয়ে। টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অর্থনীতিতে, অর্থনীতি এবং ফাইন্যান্স, আসলে ফাইন্যান্স তো হচ্ছে অর্থনীতির ম্যাথমেটিক্যাল পার্ট। আর ইকোনমিক্স আমি যদি বলি, আমরা এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। এর মধ্যেও কিছু ম্যাথমেটিক্যাল জিনিস ফাইন্যান্স থেকে নিয়ে আসা যায়, এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখবো যে আছেও, মানে দুই একটা প্র্যাকটিক্যাল ম্যাথ টাইপের কিছু কোশ্চেন পাই আমরা ইকোনমিক্স, দেখবো, সেগুলো সবই দেখবো।
প্রতিটি সুবিধার পিছনে একটি মূল্য থাকে, অর্থাৎ এই রকমের আরো একটা জিনিস আমরা দেখছিলাম, বিনামূল্যে কিছুই মিলে না। আর এইটা প্রায় একই রকমের কথা, একই রকমের কনসেপ্ট। বাজার সবসময় নিখুঁতভাবে কাজ করে না, মানে আমরা কল্পনায় যতটা নিখুঁত মনে করতে পারি সবসময় একই রকম থাকে না, বা আমরা যেগুলো দেখি যে এখন বুঝিয়েই আছে সবসময় যে ওরকম থাকবে এটা বলা যায় না। আমরা শেয়ার মার্কেটের দিকে তাকাইলে এটা একদম হাড়ে হাড়ে টের পাই যে প্রতি মুহূর্তে ইন্ডেক্সটা ওঠানামা করতেছে। এই যে যে 15টা ম্যাজিক লাইন্স দেখলাম, এই রকমের ওই ম্যাজিক লাইন গুলো নিয়ে আর একটু কিছু ব্যাখ্যা সমেত একটা টেবিল তৈরি করে দেওয়া আছে, সাথে দুই একটা বেশিও দেওয়া আছে এখানে। এটাও আপনাদের পড়ার বিষয়। এবং আমি আমার প্রস্তাবনা হচ্ছে এই শীটটা অন্ততপক্ষে 5বার পড়েন, ছোট করে প্রিন্ট দেন। অর্থাৎ এক পেজে আপনি যদি ওই যে ইসে করে নিয়ে আসেন, এক পেজের 4 ভাগের 1 ভাগে যদি ছোট করে নিয়ে আসেন, একদম ছোট ছোট দেখাবে, যেটা হবে বুক পকেটে রাখা যাবে। এই বুক পকেটে রেখে প্রয়োজনে পড়েন, মানে যখন খুশি তখনই পড়েন, এইটাকে পড়েন। ইকোনমিক্সের জন্য আপনি নিজে অ্যান্সার করবেন, একটা কোশ্চেনের নিজে অ্যান্সার করবেন, সেই অ্যান্সার থেকেও ভালো মার্কস আসবে যদি ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে দিতে পারেন। আর ওই যে ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে চান সেইগুলোকে আমি জাস্ট কম্পাইল করে এখানে আপনার সামনে নিয়ে আসছি। আপনার কাজ হচ্ছে এই সেন্টেন্স গুলোকে নিজে একটু নিজের ব্রেইনে নিয়ে নেওয়া, লেখার সময় এটা যেন ডেলিভারি দিতে পারেন, এতটুকু হচ্ছে কাজ। তো ইকোনমিক্সের আজকের আমাদের যে ক্লাসটা ছিল, ক্লাসটা হচ্ছে কিভাবে আমরা সহজ পড়াশোনায়, অল্প পড়াশোনায় ইকোনমিক্সটা সিকিউর করতে পারি, এটা যেন সাকসেস নিয়ে আসতে পারি ফার্স্ট ট্রায়ালে। আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে এখানে আরো অন্য কথা অ্যাড করলে আরো ভালো শোনাতো, অবশ্যই সেই প্রস্তাবনা, সে আহ, পরামর্শ দিবেন, আমরা ওয়েলকাম জানাই। আমাদের একটু পরে অ্যাকাউন্টিং ক্লাস শুরু হবে। তো এখন বিদায় নিচ্ছি, নেক্সট উইকে আবার ইকোনমিক্সের মূল আলোচনায় চলে যাব আমরা। আমাদের সাথেই থাকবেন, এবং যদি মনে করেন আমাদের কনসেপ্টটা শেয়ার করার মতো, তাহলে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে। এই ভিডিওটা আমি ইউটিউবে রাখবো, ইউটিউব থেকেও সবার জন্য উন্মুক্ত থাকবে। আপনারা চাইলে একাধিক পার্সনের কাছে শেয়ার করতে পারেন। যদি কেউ উপকৃত হয়, সেটা আমার পরিশ্রমের একটা মূল্য হিসেবে আমি ধরে নিব। তাহলে এখন বিদায় নিচ্ছি ইকোনমিক্স ক্লাস থেকে। আমাদের অ্যাকাউন্টিং ক্লাসে